রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করে ইরান এখন বিশ্ব শক্তির অন্যতম কেন্দ্র। ডলারের আধিপত্য হুমকির মুখে বাড়বে চীন রাশিয়ার মুদ্রার প্রভাব। যুদ্ধ থেমে গেলেও সংকট থেকে সহসা মুক্তি নেই বিশ্ববাসীর। ইরানের তুলনায় অনেকগুলো বেশি ক্ষতির শিকার যুক্তরাষ্ট্র ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মতো বিশ্ব পরাশক্তিকে মোকাবেলা করে আঞ্চলিক শক্তি থেকে আন্তর্জাতিক শক্তিতে পরিণত হয়েছে ইরান। বিশ্লেষকদের মতে দীর্ঘ অবরোধ আর অর্থনৈতিক সমস্যায় জর্জরিত একটি দেশ ইরান খুবই কার্যকরভাবে সুপার পাওয়ার আমেরিকা ও তার পৃষ্ঠপোষক দেশ ইসরায়েলকে মোকাবেলা করেছে এবং কৌশলগতভাবে তাদের পরাজিত করেছে। দীর্ঘ 4 দশকের বেশি গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা একটি দেশ কিভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এভাবে মোকাবেলা করলো তা নিয়ে বর্তমানে বিশ্লেষণ চলছে গোটা দুনিয়ার সামরিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন মহলে। বিশ্লেষকদের মতে কয়েক দশকের চেষ্টার পরও যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে ইরানকে ভাঙতে পারেনি। কোন শক্তি প্রয়োগ করে ওয়াশিংটন ও তেল আবিব নিজেদের ইচ্ছা ইরানের উপর চাপিয়ে দিতে পারেনি। এই যুদ্ধের ফলে আঞ্চলিক শক্তি হিসেবে ইরান তার অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং সে এখন মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বের অন্যতম একটি শক্তির কেন্দ্র। রাশিয়ার বিশ্লেষক প্রফেসর দিমিত্রি ট্রেনিন বলেছেন, যুদ্ধে ইরান জয়ী হয়েছে, ইরান টিকে গেছে এবং মধ্যপ্রাচ্য বদলে গেছে। হরমুজ প্রণালীর উপর ইরানের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং এই প্রণালী থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার মাধ্যমে এটা এখন প্রতিষ্ঠিত যে যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে। কোন হুমকির কাছে মাথা নত না করে ইরান তার অবস্থানে অবিচল ছিল এবং যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হয়েছে। রাশিয়ার সরকারি গণমাধ্যম আরটিতে প্রকাশিত লেখায় দিমিত্রি বলেছেন, আরেকটি ভিয়েতনামের অবসম্ভাবী পরিণতি থেকে রক্ষা পেতে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত পাকিস্তানের উপর ভর করেছেন। তবে নেপথ্যে পাকিস্তানের সঙ্গে চীনও রয়েছে যুদ্ধ বন্ধের তৎপরতায়। দিমিত্রির মতে ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবেই থাকবে, তবে এমন একটি প্রজাতন্ত্র যেখানে আইআরজিসি নির্ণায়ক ভূমিকা পালন করবে। এই যুদ্ধ মস্কোর জন্য নতুন সুযোগ তৈরি করেছে। ইরান একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে তার আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করেছে। এটি রাশিয়া ও তেহরানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ক্ষেত্র তৈরি করে। আরো বিস্তৃতভাবে বললে একটি নতুন ইউরেশীয় নিরাপত্তা কাঠামোর রূপরেখা দৃশ্যমান হচ্ছে। রাশিয়া, চীন, ইরান, বেলারুশ ও উত্তর কোরিয়ার মতো রাষ্ট্রগুলো পাশাপাশি এই উদীয়মান ব্যবস্থার মূল ভিত্তি তৈরি করেছে। অপরদিকে দক্ষিণে ইরান কার্যকরভাবে আমেরিকার একটি ভূ রাজনৈতিক অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনে উপসাগরীয় দেশগুলোর মুখোশ খুলে পড়েছে। রাজতন্ত্রের দুর্বলতা ও যুক্তরাষ্ট্রের উপর তাদের নির্ভরতা যেমন উলঙ্গ হয়ে ধরা পড়েছে, তেমনি প্রমাণ হয়ে গেল যুক্তরাষ্ট্র বা এইসব আরব দেশ কেউই তাদের নিজ দেশ রক্ষায় সক্ষম নয়। যুক্তরাষ্ট্র তাদের রক্ষায় সক্ষম নয়, আরব রাজারা এটা ভালো করে জেনেছে এবার। অথচ এসব আরব রাজারা দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে নিজেদের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্রের উপর দিয়ে রেখেছে এবং যুক্তরাষ্ট্র তাদের থেকে বিভিন্নভাবে শোষণ করেছে ট্রিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্র থেকে কিনেছে বিপুল পরিমাণ অস্ত্র। 1990 সাল থেকে উপসাগরীয় আরব দেশগুলোতে 1 ডজনের বেশি বিশাল ঘাঁটি স্থাপন করে জেকে বসে আছে রাজ পরিবার রক্ষায়। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ফলে ডলারের আধিপত্য কমবে এবং চীনের ইউয়ান মুদ্রা শক্তিশালী হবে, কারণ চীন সস্তায় ইরান থেকে তাদের মুদ্রায় বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনবে। ভবিষ্যতে ইরান তাদের 80% তেল বিক্রি করবে চীনের কাছে। যুদ্ধের মধ্যেই প্রথম 2 সপ্তাহে ইরান প্রায় 1.5 কোটি ব্যারেল তেল বিক্রি করেছে এবং এর বেশিরভাগ কিনেছে চীন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে দেশ দুটি নিজেদের স্থানীয় মুদ্রায় বাণিজ্য করছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে বিভিন্ন পক্ষের ক্ষয়ক্ষতির ব্যাপক তথ্য সামনে আসতে শুরু করেছে। যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের ব্যাপক অবকাঠামোগত ক্ষতি ছাড়া শতাধিক শীর্ষস্থানীয় জেনারেল ও রাজনীতিবিদদের হত্যা করেছে। কিন্তু ইরানের এই ক্ষতির তুলনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেশি হিসেবে আখ্যায়িত করা হয়েছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এর কারণ ইরানের সস্তা
প্রযুক্তির অস্ত্রের বিপরীতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে খরচ করতে হয়েছে কয়েকশো গুণ বেশি দামের অস্ত্র। এর ফলে এক পর্যায়ে হাঁপিয়ে ওঠে যুক্তরাষ্ট্র ইসরায়েল উভয়ই। যুদ্ধে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের 17টি সামরিক ঘাঁটি তছনছ হয়ে গেছে। ধ্বংস হয়েছে এসব ঘাঁটিতে থাকা মূল্যবান রাডার, মিসাইল সিস্টেম ও যুদ্ধ বিমান। প্রকাশিত তথ্য অনুসারে যুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ও ড্রোন মিলিয়ে অর্ধশতাধিক বিমান। এর মধ্যে রয়েছে C-130 সামরিক পরিবহন বিমান, F-15, A-10 এবং 1 ডজনের বেশি MQ-9 রিপার ড্রোন। যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গের খবরে বলা হয়েছে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 16টি বিমান ধ্বংস হয়েছে, এর মধ্যে 9টি রিপার ড্রোন। লন্ডভন্ড হয়ে গেছে ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো নামক 3 স্তরের এয়ার ডিফেন্স সিস্টেম। শক্তিশালী সব প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে একের পর এক ইরানি মিসাইল আঘাত করেছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। লাখ লাখ ইসরায়েলিকে দিনের পর দিন কাটাতে হয়েছে মাটির নিচের আশ্রয় কেন্দ্রে। যুক্তরাষ্ট্র বলেছে ইরানের 13,000 লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নৌবাহিনী, বিমান বাহিনী সম্পূর্ণরূপে অকার্যকর করে দেওয়া হয়েছে। হামলার প্রথম দিনই যুক্তরাষ্ট্র দাবি করে ইরানের শীর্ষস্থানীয় 48 জেনারেল ও রাজনৈতিক নেতা হত্যা করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুসারে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি, প্রতিরক্ষা মন্ত্রী, গোয়েন্দা মন্ত্রী, সেনা, নৌ, বিমান বাহিনী ও এলিট ফোর্স IRGC প্রধানরা নিহত হয়েছেন। এছাড়া ভলান্টিয়ার বাহিনী, বাসিস প্রধান, IRGC গোয়েন্দা প্রধান, খামেনির নিরাপত্তা উপদেষ্টা সহ শতাধিক শীর্ষ সারির কমান্ডার নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তা কোনো অর্থের হিসেবে মেলানো সম্ভব নয়। দেশটির গুরুত্বপূর্ণ সব সামরিক ও বেসামরিক স্থাপনা, গুরুত্বপূর্ণ অনেক জ্বালানি অবকাঠামো ধ্বংস করা হয়েছে টনকে টন ভারী বোমা হামলার মাধ্যমে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দাবি অনুসারে ইরানের 10,000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং এর মধ্যে প্রায় 6,000 ইরান আর্মির সদস্য ও কর্মকর্তা রয়েছে। যুদ্ধ থেমে গেলেও এর মারাত্মক প্রভাব থেকে সহসা মুক্তি নেই বিশ্ববাসীর। তাছাড়া যুদ্ধ পুরোপুরি থামারও কোনো লক্ষণ নেই। বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে তুলে ধরা হয়েছে এ বিষয়ক বিশ্লেষণ। এতে বলা হয়েছে শনিবার পাকিস্তানে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আগেই বিভিন্ন শর্ত নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ তৈরি হয়েছে, যা শুভ লক্ষণ নয়। পাকিস্তানের পক্ষ থেকেও এ ঘটনায় কিছুটা হতাশা প্রকাশ করা হয়েছে। 15 দিনের যুদ্ধবিরতি স্থায়ী যুদ্ধ বন্ধে রূপ নেবে এটা আশা করেন না অনেকেই, কারণ প্রাথমিকভাবে ইরানের যে 10 দফা মেনে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তাকে প্রায় সব মহল থেকে যুক্তরাষ্ট্রের জন্য একটি পরাজয়ের দলিল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ট্রাম্প নিজেকে বিজয়ী দাবি করলেও তিনি যে কোনো সময় যুদ্ধবিরতির সব প্রস্তাব ও শর্ত ছুঁড়ে ফেলে দিতে পারেন এবং ইরানের বিরুদ্ধে আবার ঝাঁপিয়ে পড়তে পারেন। নিজেরা হামলা করুক বা না করুক, অন্তত ইসরায়েলকে দিয়ে ইরানে হামলা অব্যাহত রাখতে পারেন। এই যুদ্ধে ইসরায়েলের লক্ষ্য পূরণ হয়নি। ইরান এখনো ইসরায়েলের জন্য হুমকি হিসেবে রয়ে গেছে। তাই নয়, নৈতিক দিক দিয়ে ইরান এখন আগের তুলনায় আরো বেশি শক্তিশালী। ফলে ইরান ও ইরান সমর্থিত বিভিন্ন প্রতিবেশী দেশের মিলিশিয়া বাহিনী লক্ষ্য করে ইসরায়েলের হামলা অব্যাহত থাকবে। আর ইসরায়েল সবসময় যুক্তরাষ্ট্রের লবিং চালিয়ে যাবে যতদিন ইরান পুরোপুরি ধ্বংস না হয়। ফলে মধ্যপ্রাচ্যের শান্তি সুদূর পরাহত একটি বিষয় হিসেবে মনে করেন অনেক বিশ্লেষক। যুক্তরাষ্ট্র কি আবারও এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে যেখানে সামরিক শক্তি থাকা সত্ত্বেও কৌশলগতভাবে কাঙ্ক্ষিত ফল অর্জন করা কঠিন হয়ে উঠছে? এই প্রশ্নটি নতুন নয়, কিন্তু ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা সেটিকে আবার সামনে নিয়ে এসেছে। সামরিক ইতিহাসে বহুবার দেখা গেছে একটি রাষ্ট্র যুদ্ধক্ষেত্রে শক্তিশালী হলেও রাজনৈতিক ফলাফলে দুর্বল হতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বহুগুণ বেশি। তার বিমানবাহী রণতরী, দূরপাল্লার বোমারু বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, স্যাটেলাইট নজরদারি এবং বৈশ্বিক ঘাঁটির নেটওয়ার্ক তাকে এমন অবস্থানে দাঁড় করিয়েছে যেখানে সরাসরি সামরিক সংঘর্ষে প্রতিপক্ষকে দ্রুত চাপে ফেলা সম্ভব। কিন্তু আধুনিক যুদ্ধের বাস্তবতা কেবল ট্যাঙ্ক, বোমা, যুদ্ধবিমান কিংবা ক্ষেপণাস্ত্র দিয়ে নির্ধারিত হয় না, বরং নির্ধারিত হয় রাজনৈতিক ধৈর্য, অর্থনৈতিক সহনশীলতা, জনমত, মিত্রদের অবস্থান, আঞ্চলিক বাস্তবতা এবং প্রতিপক্ষের দীর্ঘমেয়াদী প্রতিরোধ ক্ষমতা দিয়ে। ইরানকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে
সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব প্রশ্নাতীত হলেও কৌশলগত জটিলতা অত্যন্ত গভীর। কারণ ইরান এমন একটি রাষ্ট্র যার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করা মানে শুধু একটি দেশের সামরিক সক্ষমতার মুখোমুখি হওয়া নয়, বরং মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনৈতিক বাস্তবতার মধ্যে প্রবেশ করা। ইরান দীর্ঘদিন ধরেই এমন এক প্রতিরক্ষা নীতি গড়ে তুলেছে যার মূল ভিত্তি হল অসম যুদ্ধ, অর্থাৎ সরাসরি মার্কিন সামরিক শক্তির সঙ্গে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা না করে এমন সব উপায় ব্যবহার করা যাতে প্রতিপক্ষের খরচ বেড়ে যায়, সিদ্ধান্ত গ্রহণ কঠিন হয় এবং দীর্ঘমেয়াদে রাজনৈতিক চাপ তৈরি হয়। এই কারণে অনেক বিশ্লেষক মনে করেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা সহজ হতে পারে, কিন্তু শেষ করা সহজ নয়। ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা এখানে আবারও আলোচনায় আসে। সেখানে যুক্তরাষ্ট্র প্রায় প্রতিটি বড় সামরিক সংঘর্ষে কৌশলগতভাবে এগিয়েছিল। তাদের বিমান হামলা, আর্টিলারি, প্রযুক্তিগত সক্ষমতা সবই উত্তর ভিয়েতনামের তুলনায় অনেক শক্তিশালী ছিল। কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধের ফল নির্ধারিত হয়েছিল ওয়াশিংটনের রাজনৈতিক ক্লান্তি এবং আমেরিকান জনমতের পরিবর্তনের মাধ্যমে। যখন প্রতিদিনের যুদ্ধের চিত্র টেলিভিশনে পৌঁছাতে শুরু করলো, যখন মৃত সেনাদের সংখ্যা বাড়তে লাগলো, তখন যুদ্ধের যৌক্তিকতা প্রশ্নের মুখে পড়ে। যুক্তরাষ্ট্র বুঝতে পারে যুদ্ধক্ষেত্রে জেতা মানেই রাজনৈতিক বিজয় নয়। ইরান প্রসঙ্গে একই বাস্তবতা নতুনভাবে দেখা যাচ্ছে, কারণ আজকের বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম, তাৎক্ষণিক তথ্য প্রবাহ এবং অর্থনৈতিক প্রতিক্রিয়া যুদ্ধের ফলাফলকে অনেক দ্রুত প্রভাবিত করে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা আরও গুরুত্বপূর্ণ। 2 দশক ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট সেখানে উপস্থিত ছিল। তালেবানকে সরানো গিয়েছিল, নতুন সরকার গঠন করা হয়েছিল, বিপুল অর্থ ব্যয় হয়েছিল, নতুন প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রত্যাহার করার পর সেই কাঠামো টিকতে পারেনি, কারণ স্থানীয় বাস্তবতা, সামাজিক শক্তি, রাজনৈতিক সংস্কৃতি এবং দীর্ঘমেয়াদী প্রতিরোধের মানসিকতাকে যথাযথভাবে বোঝা হয়নি। আফগানিস্তান দেখিয়েছে সামরিক নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক স্থিতিশীলতা এক জিনিস নয়। ইরানের ক্ষেত্রেও একই প্রশ্ন রয়েছে। যদি সামরিকভাবে আঘাত হানা হয়, তার রাজনৈতিক পরিণতি কে সামলাবে? ইরাক যুদ্ধ একই ধরনের শিক্ষা দেয়। 2003 সালে সাদ্দাম হোসেনের সরকারকে দ্রুত সরিয়ে দেয়া সম্ভব হয়েছিল। যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিজয়ী হয়েছিল, কিন্তু এরপর যে ক্ষমতার শূন্যতা তৈরি হয় তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তোলে। সাম্প্রদায়িক সংঘাত, সশস্ত্র গোষ্ঠীর উত্থান, নতুন আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তন, সব মিলিয়ে ইরাক যুদ্ধ যুক্তরাষ্ট্রের কৌশলগত লাভের চেয়ে ক্ষতির প্রতীক হয়ে ওঠে। ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষ হলে ইরাকের অভিজ্ঞতা আবার সামনে আসতে পারে, কারণ ইরানের প্রভাব ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেনে পুরো অঞ্চলে ছড়িয়ে আছে। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি এই প্রেক্ষাপটে আলাদা করে আলোচনার দাবি রাখে। ট্রাম্প প্রায় দ্রুত সিদ্ধান্ত, উচ্চস্বরে হুমকি এবং নাটকীয় ভাষার মাধ্যমে কূটনৈতিক চাপ তৈরি করতে চান। কিন্তু যুদ্ধের বাস্তবতা এমন নয় যে শুধু হুমকি দিয়েই প্রতিপক্ষকে ভেঙে ফেলা যায়। যখন তিনি বলেন একটি পুরো সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যেতে পারে, তখন সেটি রাজনৈতিক বার্তা হলেও এর কৌশলগত প্রতিক্রিয়া থাকে। কারণ প্রতিপক্ষ তখন বুঝে নেয় ভয় দেখানো হচ্ছে নাকি সত্যিকারের আঘাত আসছে। পরের সিদ্ধান্ত বদলানো হয়, তাহলে সেটি শক্তি প্রদর্শনের বদলে দ্বিধার প্রতীক হিসেবেও দেখা যেতে পারে। ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি তার ভৌগোলিক অবস্থান। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি প্রবাহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের বড় অংশ এই পথের উপর নির্ভরশীল। ইরান যদি সরাসরি এই পথ বন্ধ নাও করে, কেবল অনিশ্চয়তা তৈরি করলেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। এর প্রভাব সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে পড়ে, কারণ জ্বালানির দাম বাড়া মানে পরিবহন খরচ বেড়ে যাওয়া, খাদ্যদ্রব্যের দাম বাড়া, মুদ্রাস্ফীতি বাড়া এবং ভোটারদের অসন্তোষ বৃদ্ধি পাওয়া। এই জায়গাতেই ইরানের যুদ্ধনীতির মূল শক্তি। তারা জানে যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে হলে শত শত মার্কিন বিমান ভূপাতিত করা জরুরি নয়, বরং মার্কিন জনগণের দৈনন্দিন জীবনে অর্থনৈতিক চাপ তৈরি করাই বেশি কার্যকর। গ্যাসোলিনের দাম যদি দ্রুত বাড়ে, শেয়ার বাজার অস্থির হয়, ব্যবসায়িক আস্থা কমে, তাহলে যুদ্ধের পক্ষে রাজনৈতিক সমর্থন
দ্রুত কমে যায়। ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান সব জায়গায় এই বাস্তবতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে আরেকটি বড় সমস্যা প্রায়ই দেখা যায়, প্রাথমিক সামরিক সাফল্যকে রাজনৈতিক বিজয়ের পূর্বাভাস ধরে নেওয়া। যদি প্রথম দফার বিমান হামলায় কিছু ঘাঁটি ধ্বংস হয়, কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ওয়াশিংটনে অনেক সময় মনে হয় প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়েছে। কিন্তু ইরানের মতো রাষ্ট্র বহু বছর ধরেই ছড়িয়ে থাকা প্রতিরক্ষা কাঠামো, ভূগর্ভস্থ স্থাপনা, বিকেন্দ্রীভূত সামরিক কমান্ড এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে। ফলে প্রথম আঘাতের পরও তাদের প্রতিক্রিয়া দেওয়ার সক্ষমতা থাকে। ইসরায়েলের ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল বহুদিন ধরেই মনে করে ইরানের পারমাণবিক সক্ষমতা আঞ্চলিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। তাই তেল আবিব চায় ওয়াশিংটন সরাসরি আরো শক্ত অবস্থান নিক। কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য প্রশ্ন হলো, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে কতদূর পর্যন্ত নিজেকে জড়ানো হবে। কারণ ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ বাস্তব হলেও যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অর্থনৈতিক দায় অনেক বড়। একটি আঞ্চলিক যুদ্ধ দ্রুত বৈশ্বিক অর্থনৈতিক সংকটে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের বিরুদ্ধে যে সমালোচনা করা হয় তা হলো তারা প্রায় প্রতিপক্ষের রাজনৈতিক সংস্কৃতি এবং কৌশলগত ধৈর্যকে অবমূল্যায়ন করেন। ইরানের ক্ষেত্রে এই ভুল আরো বড় হতে পারে, কারণ 1979 সালের পর থেকে ইরান বহিরাগত চাপের মধ্যে থেকেই রাষ্ট্রীয় কাঠামো পরিচালনা করছে। নিষেধাজ্ঞা, সামরিক হুমকি, আঞ্চলিক সংঘাত সবকিছুর মধ্যেও তারা রাষ্ট্রীয় সক্ষমতা ধরে রেখেছে। ফলে কেবল অর্থনৈতিক চাপ বা সামরিক প্রদর্শন দিয়ে দ্রুত নতি স্বীকার করানো কঠিন। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যুদ্ধ শুরু করা এবং যুদ্ধের লক্ষ্য নির্ধারণ করা এক জিনিস নয়। যুক্তরাষ্ট্র যদি বলে লক্ষ্য কেবল পারমাণবিক কর্মসূচি থামানো, তাহলে প্রশ্ন আসে সীমিত হামলা কি সেই লক্ষ্য পূরণ করবে? আর যদি লক্ষ্য হয় রাজনৈতিক পরিবর্তন, তাহলে সেটি আরো জটিল। কারণ ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো বহুমাত্রিক এবং বাইরের চাপ প্রায় অভ্যন্তরীণ ঐক্য বাড়িয়ে দেয়। ইতিহাস বলছে বাহ্যিক আক্রমণের মুখে বহু রাষ্ট্রে জাতীয়তাবাদী প্রতিরোধ বাড়ে, এমনকি সরকার বিরোধী জনগোষ্ঠীর একটি অংশ তখন রাষ্ট্রের পক্ষে দাঁড়ায়। ফলে যে ধারণা থেকে কখনো মনে করা হয় যে সামরিক চাপ সরকার পতন ঘটাবে, বাস্তবে অনেক সময় উল্টো ফল বয়ে আনে। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিও এই যুদ্ধে বড় ফ্যাক্টর। যুদ্ধের জনপ্রিয়তা যদি কম থাকে, তাহলে কংগ্রেস, মিডিয়া এবং নির্বাচনী রাজনীতি দ্রুত চাপ তৈরি করে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচন সামনে থাকলে জ্বালানির দামই হয়ে উঠতে পারে প্রধান রাজনৈতিক সূচক। একজন মার্কিন ভোটার হয়তো মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য নিয়ে ভাবেন না, কিন্তু পেট্রোল পাম্পে অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হলে তিনি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেন। এই কারণে বলা হয় আধুনিক যুদ্ধের অন্যতম মাপকাঠি হলো অর্থনীতি। ইরান জানে তাদের সামরিক ক্ষয়ক্ষতি হলেও যদি বিশ্ববাজারে অস্থিরতা বাড়ানো যায়, তাহলে তা কৌশলগত সাফল্য, কারণ প্রতিপক্ষ তখন নিজের ভেতরেই চাপের মুখে পড়ে। ট্রাম্পের সামনে তাই মূলত দুটি পথ, একটি হলো আপোষ করে সীমিত রাজনৈতিক সমাধান খোঁজা, অন্যটি হলো সংঘাত বাড়িয়ে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি তৈরি করা। প্রথম পথ বেছে নিলে সমালোচকরা বলবে তিনি পিছু হটে গেছেন। দ্বিতীয় পথ নিলে ঝুঁকি, একটি নতুন দীর্ঘ যুদ্ধ যার শেষ অনিশ্চিত। এই পরিস্থিতিতে কূটনীতি আবারও কেন্দ্রীয় হয়ে উঠছে, কারণ সামরিক শক্তি যতই বড় হোক, মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘর্ষ শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই ফিরে আসে। যুদ্ধক্ষেত্রে আঘাত, পাল্টা আঘাত, প্রতিরোধ এসবের পরও স্থায়ী সমাধান রাজনৈতিক। অতএব যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধ হারল কিনা এই প্রশ্নের উত্তর এখনই নির্দিষ্ট নয়, কারণ যুদ্ধের ফল কেবল শুরু দিয়ে নির্ধারিত হয় না, বরং নির্ধারিত হয় শেষ পর্যন্ত কি রাজনৈতিক বাস্তবতা তৈরি হলো তা দিয়ে। তবে ইতিহাসের শিক্ষা স্পষ্ট, সামরিক শ্রেষ্ঠত্ব থাকলেই বিজয় নিশ্চিত হয় না। ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক সব জায়গায় যুক্তরাষ্ট্র দেখেছে যুদ্ধের আসল পরীক্ষা শুরু হয় প্রথম হামলার পর। ইরান প্রসঙ্গে সেই পরীক্ষাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি যুক্তরাষ্ট্র দ্রুত বুঝতে পারে যে আঞ্চলিক শক্তির ভারসাম্য, জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক বাজার এবং জনমত সব কিছুকে একসঙ্গে বিবেচনায় নিতে হবে, তবে সংঘাত সীমিত রাখা সম্ভব। কিন্তু যদি অতিরিক্ত আত্মবিশ্বাস, ভুল গোয়েন্দা মূল্যায়ন এবং রাজনৈতিক তাড়াহুড়ো প্রাধান্য পায়, তাহলে এটি সত্যি আরেকটি দীর্ঘ কৌশলগত ব্যর্থতায় পরিণত হতে পারে। এ কারণেই বর্তমান পরিস্থিতি
পরিস্থিতি শুধু একটি সম্ভাব্য যুদ্ধ নয়, এটি আসলে মার্কিন বৈদেশিক নীতির সক্ষমতা, ধৈর্য, বাস্তবতাবাদ এবং ইতিহাস থেকে শিক্ষা নেয়ার ক্ষমতার পরীক্ষা। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ দ্বিতীয় মাসে পড়ার সাথে সাথে শুধু ইরান নয়, আগ্রাসনকারী দুই দেশের জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে এনেছে। ওয়াশিংটন ইতিমধ্যে 850টিরও বেশি টোমাহক মিসাইল এবং 1000টি আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে, যা পেন্টাগনের মতে একটি উদ্বেগজনক হার। এছাড়া একাধিক যুদ্ধ বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। বিমান হামলার মাধ্যমে ইরানকে দমন করতে ব্যর্থতা এখন মার্কিন স্থল অভিযানের সম্ভাবনা বাড়ছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। কিন্তু এই স্থল অভিযান হবে আত্মঘাতী মিশন। যদি প্রেসিডেন্ট ট্রাম্প স্থল অভিযান শুরু করেন, তার মধ্য দিয়ে ইসরায়েলের পতনের সূচনা হতে পারে। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক রুশি যুদ্ধের প্রথম 16 দিনের সমরাস্ত্র ব্যবহারের উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা দেখিয়েছে যে এই সময়ে 11,294টি গোলাবর্ষণ করা হয়েছে, যা উৎপাদন করতে মোট ব্যয় হয়েছে প্রায় $26 বিলিয়ন। ফলে মার্কিন এবং ইসরায়েলি দূরপাল্লার ইন্টারসেপ্টর ও প্রিসিশন স্ট্রাইক অস্ত্রের মজুদ শেষ হওয়ার পথে। এই পরিমাণ বোমা ও গোলা পুনরায় উৎপাদন করতে এই বিশাল অঙ্কের দ্বিগুণ খরচ হবে। ইরানের পক্ষে প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণের গতি কমার কোনো লক্ষণ নেই। ইরানের প্রতিদিনের পাল্টা হামলার যে চিত্র পাওয়া যায় তাতে স্পষ্ট তেহরানের গোলাবারুদ উৎপাদন যুদ্ধের মধ্যেও সমান তালে চলছে। পশ্চিমা গণমাধ্যমও স্বীকার করেছে যে ইরানের ড্রোন ও মিসাইল আর্সেনাল তৈরিতে যে খরচ হয় সেগুলো ভূপাতিত করার জন্য ব্যয়ের তুলনায় সামান্য। রুশির গবেষণায় বলা হয়েছে যে ইরানের সস্তা মিসাইল ও ড্রোন ধ্বংসে যে ব্যয় হচ্ছে তা পশ্চিমের শিল্প সক্ষমতায় মোকাবেলার জন্য প্রস্তুত নয়। রুশির হিসেব অনুযায়ী প্রতিদিন গড়ে 33টি মিসাইল এবং 94টি ড্রোন হামলা হচ্ছে। বিপরীতে এগুলো মোকাবেলায় ওয়াশিংটন এবং তেল আবিবের ইন্টারসেপ্টর কমে আসছে। এছাড়া অস্ত্রের মজুদ মারাত্মকভাবে কমে গেছে। যুদ্ধে সেই শক্তি নির্ণায়ক হয়ে ওঠে যে দেশ যুদ্ধের মধ্যে সমরাস্ত্র উৎপাদন বা প্রতিরক্ষা অর্থনীতি সচল রাখতে পারে। বর্তমানে যুদ্ধের যে প্রবণতা তাতে ইরান সেই সুবিধাজনক অবস্থানে রয়েছে। রুশি সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের থার্ড ও ইসরায়েলের অ্যারো ইন্টারসেপ্টরগুলো কিছুদিনের মধ্যে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে। বিপুল ব্যয়ের পাশাপাশি যুদ্ধ উৎপাদন মাত্রা অনুযায়ী হিসাব করলেও ইরানের বিরুদ্ধে মাত্র 2 সপ্তাহে যা ব্যয় হয়েছে তা প্রতিস্থাপন করতে কয়েক বছর সময় লাগবে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প ভিত্তির সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছে। ডিজিটাল ও ইলেকট্রনিক সিস্টেম এবং প্রিসিশন গাইডেড গোলাবারুদ তৈরির জন্য প্রয়োজনীয় পণ্য ও যন্ত্রাংশ, যা আগে প্রতিদিন প্রচুর পরিমাণে এই প্রণালী দিয়ে পার হতো, তা এখন দুষ্প্রাপ্য। এসবের দাম ক্রমাগত বাড়ছে। ইরান কেবল পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোকে ড্রোন ও মিসাইলে আঘাত হানেনি। এই অঞ্চলে মার্কিন ও মিত্র বাহিনীর অন্তত 12টি রাডার এবং স্যাটেলাইট টার্মিনাল বিকল করে দিয়েছে। এর ফলে ইন্টারসেপশন রেট বা আক্রমণ ঠেকানোর হার অনেক কমে গেছে। একটি ইরানি মিসাইল ঠেকাতে 11টি পর্যন্ত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর এবং একটি ড্রোনের পেছনে অন্তত 8টি পর্যন্ত ইন্টারসেপ্টর ফায়ার করতে হচ্ছে। ইহুদিবাদী থিঙ্ক ট্যাঙ্ক জুইস ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে ইরানের আক্রমণ প্রতিরক্ষা কাঠামোর প্রতিটি উপাদানের উপর ক্রমবর্ধমান ব্যয় চাপিয়ে দিয়েছে। ইরান বিমান প্রতিরক্ষা কাঠামোর প্রতিটি অংশে আঘাত হেনে মার্কিন এবং মিত্রদের সক্ষমতা কমানোর চেষ্টা করছে। এর ফলে ওয়াশিংটনের সবচেয়ে দক্ষ এবং ব্যয়বহুল কিছু সেন্সর ধ্বংস হয়ে গেছে। এই সেন্সরগুলো অনেক ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে আগাম সতর্কবার্তা দিতে পারত। এগুলো ধ্বংস হওয়ায় তেল আবিবের সতর্কীকরণ নেটওয়ার্ক অনেকটা অকার্যকর হয়ে পড়েছে। এর ফলে ইরানি ড্রোনের ঝাঁক নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এমনকি ড্রোন মোকাবেলার জন্য তৈরি মার্কিন সেন্সর সিস্টেম নিচু দিয়ে উড়ে আসা শাহেদ ড্রোনের বহর শনাক্ত করতে পারছে না। শুধু শাহেদ ড্রোনেই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা নয়। জুইস ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অব আমেরিকার তথ্য মতে প্রতিরোধ যোদ্ধারা ফাইবার অপটিক গাইডেড ড্রোন ব্যবহার করছে। এই ড্রোনগুলো ইলেকট্রনিক যুদ্ধের জ্যামিং এর বিরুদ্ধে সুরক্ষিত। এছাড়া সুনির্দিষ্ট পয়েন্ট টার্গেটে নিখুঁত হামলার জন্য ফার্স্ট পারসন ভিউ ড্রোন ব্যবহার করছে।
কিছু ইরানি ড্রোন জেট ইঞ্জিন দ্বারা তৈরি, সেগুলোকে শাহেদের চেয়ে দ্রুতগামী। এগুলো প্রতিহত করা আরো বেশি সমস্যাজনক। এছাড়া যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, তেহরান ক্রমবর্ধমানভাবে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক মিসাইলের উপর নির্ভর করছে, যা 80টি পর্যন্ত সাবমনিশন বা ক্ষুদ্র বোমা নিয়ে আঘাত করতে পারে। এসব বোমা কয়েক মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। জুইস ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অব আমেরিকার মূল্যায়ন অনুযায়ী এবারের যুদ্ধে এ পর্যন্ত নিক্ষেপ করা ইরানি মিসাইলের অর্ধেকেরও বেশি ক্লাস্টার ওয়ারহেড বহন করছিল। এর আগে 12 দিনের যুদ্ধে মাত্র 3টি এমন ব্যবহারের কথা জানা গিয়েছিল। এ থেকে অনুমান করা যায় এই মিসাইল দিয়ে ইসরায়েল কতটা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। যদিও ইসরায়েলের গণমাধ্যম এসব মিসাইল হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের চিত্র গোপন রাখছে। ইরানের এই মিসাইল সফলভাবে ইন্টারসেপ্ট বা ভূপাতিত করা হলেও বোমাগুলো কার্যকর থাকতে পারে। যদি ইন্টারসেপ্টরগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের আগে এই মিসাইলগুলোকে আঘাত করতে ব্যর্থ হয়, তবে সেগুলো বাতাসে সাবমুনিশন ছড়িয়ে দেয়, ফলে আঘাতের সময় সেগুলো বিস্ফোরিত হয়। এ ধরনের ক্লাস্টার মিসাইল হামলায় ইসরায়েলিদের দৈনন্দিন জীবন দুর্বিষহ করে তুলছে। ইরানের ক্লাস্টার মিসাইল হামলার হুমকির কারণে বেসামরিক জনগণকে অবিরত সতর্ক অবস্থার মধ্যে রাখতে হয়, যা দৈনন্দিন জীবন বিপর্যস্ত করার জন্য নিরবিচ্ছিন্ন চাপ সৃষ্টি করে। ইসরায়েলের ইন্টারসেপ্টর কমে আসায় সব মিসাইল আকাশে অকার্যকর করার সক্ষমতা কমে গেছে। এতে এখন প্রতিদিনই ইসরায়েলের বসতি এলাকায় ক্ষয়ক্ষতি বাড়ছে, ফলে ইসরায়েলিরা আর আতঙ্কের জীবন পার করতে চাইছে না। ইসরায়েলিরা সবসময় যুদ্ধ সমর্থন করে থাকে। প্রথম যখন ইরানে হামলা চালানো হয় তখন 83% এই হামলা সমর্থন করেছিল, কিন্তু যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে ইরানি পাল্টা হামলায় যখন অতিষ্ঠ হয়েছে তখন সমর্থন কমে 68% নেমে এসেছে। ইরান ও প্রতিরোধ যোদ্ধাদের মূল লক্ষ্য হল সমন্বিত হামলার মাধ্যমে মার্কিন ও ইসরায়েলি সক্ষমতা কমানো, যাতে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া থেকে স্থায়ীভাবে বিতাড়িত করা যায়। ইতোমধ্যে এর প্রভাব পড়েছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে মাত্র একটি আঘাতেই প্রায় $200 মিলিয়ন ক্ষতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে ডজনেরও বেশি মার্কিন ঘাঁটি আক্রান্ত হয়েছে। এতে যুদ্ধবিমান যেমন ধ্বংস হয়েছে, তেমনি মার্কিন সৈন্য আহত ও নিহত হয়েছে। অনেককে স্থানীয় হোটেলগুলোতে সরিয়ে নিতে হয়েছে। উপসাগরীয় এলাকায় অধিকাংশ মার্কিন ঘাঁটি, বন্দর এবং শহরগুলো ইরানের উৎক্ষেপণ এলাকা থেকে খুব অল্প দূরত্বে। কুয়েত, বাহরাইন, কাতার বা সংযুক্ত আরব আমিরাতের দিকে উৎক্ষেপণ করা ইরানি ব্যালিস্টিক মিসাইল 3 থেকে 10 মিনিটের মধ্যে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। অপরদিকে ইরানের ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলে পৌঁছাতে সময় নেয় 12 থেকে 15 মিনিট, তুলনায় অত্যন্ত কম। ওয়াশিংটন, তেল আবিব সহ আরব মিত্রদের কাছে তেহরানের পাল্টা লড়াই করার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা ছিল না। মজার ব্যাপার হলো, ইহুদি গবেষণা প্রতিষ্ঠানগুলো 2024 সালের সেপ্টেম্বরে সতর্ক করেছিল ইরান একটি বিশাল এবং অত্যন্ত সক্ষম মিসাইল ও ড্রোন বাহিনী তৈরি করেছে, যা পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটিগুলোকে অব্যবহারযোগ্য করে তুলতে পারে। একই সাথে আকাশ প্রতিরক্ষাকে বিপর্যস্ত করার সক্ষমতা রাখে। কিন্তু তারা এই প্রতিবেদন আমলে না নিয়ে যুক্তি দিয়েছিল এই হুমকি মোকাবেলায় ইসরায়েলের জন্য দরকার আরো উন্নত মিসাইল ইন্টারসেপ্টর। জুইস ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অব আমেরিকার সর্বশেষ রিপোর্টটিতে পরামর্শ দেওয়া হয়েছে ইউরোপের মিত্র দেশগুলোর উচিত মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপসাগরীয় অঞ্চলে সরিয়ে নেওয়া। এরপর ইউরোপ ও উপসাগরীয় দেশগুলোর সাথে জোট গঠন করে হরমুজ প্রণালী সচল করা। কিন্তু এ ধরনের চিন্তা যে অলীক কল্পনা তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। বরং ইরানের যুদ্ধ কৌশলের কাছে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে আর ইসরায়েলের পতনের যাত্রা শুরু হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।